আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের মূলদ ও অম্লদ সংখ্যা নিয়ে আলোচনা করব। তোমাদের গণিত বইয়ের মূলদ ও অম্লদ সংখ্যার যে বিষয়টা তোমাদের আছে, মূলদ সংখ্যা এবং অম্লদ সংখ্যা। তাহলে আসো প্রথমে মূলদ এবং অম্লদ সংখ্যা আমরা চিনে নিই, কোনটি মূলদ এবং কোনটি অম্লদ সংখ্যা। তোমাদের ক্লাসের জন্য ছোট করে আমরা মূলদ এবং অম্লদ সংখ্যা একটু চিনি। সেটা হচ্ছে যে মূলদ সংখ্যা মূলত হচ্ছে যে সংখ্যা আমরা যদি সংজ্ঞাবাদে যদি আমরা সংখ্যা চিনতে চাই, তাহলে মূলদ সংখ্যা হচ্ছে সেই ধরনের সংখ্যা যাদেরকে আমরা ভাগ করলে ভাগশেষ হয়, অর্থাৎ যাদের দশমিকের পরে সসীম সংখ্যা হয় ভাগফল, তারাই মূলত হচ্ছে মূলদ সংখ্যা। আর যাদের অসীম হয় তারা মূলত অম্লদ সংখ্যা। আমাদের সহজে আমাদের সপ্তম শ্রেণীর জন্য আমরা মূলদ ও অম্লদ সংখ্যা এইটুকুই আমরা চিনব। এরপরে আমরা যখন পরবর্তী ক্লাসে অর্থাৎ ক্লাস 9-এ আমরা মূলদ এবং অম্লদ সংখ্যা শিখব, তখন আমরা মূলদ এবং অম্লদ সংখ্যার আরেকটু বিস্তারিত আমরা শিখব। যেহেতু আমরা মূলদ এবং অম্লদ সংখ্যা নিয়ে আমাদের প্রথম অধ্যায়টা, তাই তোমাদেরকে আমি মূলদ অম্লদ সংখ্যার একটা ছোট্ট ধারণা দিয়ে দিলাম। অর্থাৎ তোমরা যদি দেখো যে কোনো সংখ্যার দশমিকের পরে সসীম পর্যন্ত হচ্ছে ভাগফল, তাহলে সেই সংখ্যাটা মূলদ সংখ্যা। আর যে সংখ্যাটা অসীম পর্যন্ত হয়, অর্থাৎ যত ভাগ করো ভাগশেষ থেকেই যায়, সেইটাই মূলত হচ্ছে যে অম্লদ সংখ্যা। এটা হচ্ছে আমাদের জন্য। এখন আমরা মূলদ অম্লদ সংখ্যার এই অধ্যায়তে আমাদের প্রথমে আমাদের যে জিনিসটা নিয়ে মূলত হচ্ছে আলোচনা, সেটা হচ্ছে যে বর্গ এবং বর্গমূল। তাহলে আমরা বর্গ এবং বর্গমূল এই সংখ্যাটা আমরা আগে চিনি। বর্গ হচ্ছে যে কোনো সংখ্যাকে তুমি যদি সেই সংখ্যা দিয়েই গুণ করো, তাহলে যে সংখ্যাটা পাওয়া যায় সেই সংখ্যাটাকে বলা হয় ওই সংখ্যাটা বর্গমূল। কেমন? তাহলে দেখো, আমরা যদি 3 একটি সংখ্যা, এই সংখ্যাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি, তাহলে দেখো কত হয়, 3 3 9। তাহলে এই 9টা মূলত হচ্ছে আমাদের 3-এর বর্গ। 3-এর বর্গ, তার মানে 3-এর আমরা যে বর্গটা পাই, বর্গ কত? 9। অনুরূপভাবে যদি তুমি 4-কে 4 দিয়ে গুণ করো, তাহলে দেখো যেই সংখ্যা অবশ্যই সেই সংখ্যা দিয়েই গুণ করতে হবে। তাহলে 4-কে 4 দিয়ে গুণ করলে 16 হয়। তাহলে 16 4-এর বর্গ। হ্যাঁ, তাহলে 4-এর বর্গ আমরা পাই হচ্ছে যে 16। অনুরূপভাবে তুমি যদি ধরো 10-এ যদি তুমি 10-কে 10 দিয়ে গুণ করো, তাহলে 10-10-কে আমরা পাই 100, অর্থাৎ 100টা আমাদের 10-এর বর্গ। তাহলে এভাবেই আমরা কোনো সংখ্যাকে যদি আমরা সেই সংখ্যা দিয়েই গুণ করি, তাহলে যে গুণফলটা আমরা পাবো সেই গুণফলকে বলা হবে ওই সংখ্যার বর্গ সংখ্যা। বিপরীত ক্রমে আমরা যে সংখ্যাকে গুণ করছি, অর্থাৎ দেখো এখানে আমরা কতকে গুণ করছি, 3-কে 3 দিয়ে গুণ করছি, তাহলে আমরা পাইছি 9। তাহলে 9-এর বর্গমূল হচ্ছে 3। অর্থাৎ তুমি যে সংখ্যাটাকে গুণ করছো সেই সংখ্যাটা হবে গুণফলের বর্গমূল। তার মানে আমরা যদি লিখি সংখ্যাটি গুণফলের বর্গমূল। তার মানে তুমি যেই সংখ্যাটাকে গুণ করছো সেই সংখ্যাটা হবে ওই গুণফলের বর্গমূল। তাহলে আমরা এখানে 3-কে 3 দিয়ে গুণ করছিলাম, তাহলে 3 হচ্ছে যে 9-এর বর্গমূল। অনুরূপভাবে আমরা 4-কে 4 দিয়ে গুণ করে এখানে আমরা পাইছিলাম 16, তাহলে 4 হচ্ছে যে 16-এর বর্গমূল। এভাবে আমরা যে সংখ্যাটা গুণ করছি সেইটাই মূলত হচ্ছে যে ওই সংখ্যাটা বর্গমূল। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা বর্গ এবং বর্গমূল কি জিনিস সেটা বুঝলাম। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এই যে বর্গমূল, আমাদের এই বর্গমূলের 2টা চিহ্ন আছে।
কয়টা চিহ্ন? দুইটা চিহ্ন। একটা হচ্ছে যে আমরা বর্গমূলকে, এই দেখো এই চিহ্নটাকে বলা হয় বর্গমূল চিহ্ন, বর্গমূল চিহ্ন, এর ইংরেজিতে বলে রুট, রুট মানে বর্গমূল। হ্যাঁ, তাহলে বর্গমূলের একটা চিহ্ন আমরা দেখলাম, আরেকটা চিহ্ন হচ্ছে যে আমরা বর্গমূলকে, কোন সংখ্যা বর্গমূলকে আমরা হাফ দ্বারা প্রকাশ করতে পারি। তার মানে তুমি যদি লেখো 16 হাফ, তাহলে তোমার 4 হবে। আবার যদি তুমি লেখো রুট 16, তাহলে সেটা 4 হবে। তাহলে আমরা দেখলাম বর্গমূলকে মূলত হচ্ছে দুই ভাবে প্রকাশ করা যায়, একটা আছে বর্গমূলের চিহ্ন দিয়ে, আর একটা আছে যে 1/2 দিয়ে। হ্যাঁ, তাহলে আমরা বর্গমূল চিনলাম। দেখো এখন আমরা একটা সংখ্যা দেখে হঠাৎ করে কি করে বুঝবো যে এটা বর্গমূল করা যাবে কিনা? তাহলে এরকম চেনার জন্য আমাদের কিছু উপায় আছে। অর্থাৎ আমাদের যদি একক স্থানীয় অঙ্ক, অর্থাৎ সর্বডানের অঙ্ক, অর্থাৎ একক স্থানীয় অঙ্ক যদি 2, 3, 7 এবং 8 হয়, তাহলে সেই সংখ্যাটা আমরা নিশ্চিন্তে বলে দিতে পারি এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা নয়। অর্থাৎ এটাকে আমরা আমাদের ভাষায় বর্গমূল করতে পারি না, অর্থাৎ এটা বর্গমূল করলে দশমিক আসে, অর্থাৎ এটা একটা পূর্ণবর্গ সংখ্যা না। তাহলে আমাদের কত? 2, 3, 7, 8 এই সংখ্যাগুলো যদি আমাদের এককের স্থানে থাকে, তাহলে আমরা বলবো এটা একটা পূর্ণবর্গ সংখ্যা না। অনুরূপভাবে আমাদের যদি আমাদের ধরো এককের শেষে যদি বেজোড় সংখ্যক যদি শূন্য থাকে, সংখ্যক শূন্য থাকলে সেটিও বর্গ সংখ্যা হবে না, সেটিও পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ নয়। অর্থাৎ আমরা এই দুটা জিনিস যদি আমরা দেখি, তাহলে আমরা নিশ্চিন্তে বলে দিতে পারি সেই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে না। এই সংখ্যাগুলো বাদে অন্য কোনো সংখ্যা যদি থাকে, তাহলে সেটা বর্গমূল হতে পারে, হবেই এই সংখ্যাটা আমরা বলতে পারি না, তবে হতে পারে। আর এই যে 2, 3, 7 এবং 8 এই সংখ্যাগুলো যদি আমাদের এককের ঘরে থাকে, অর্থাৎ শেষে থাকে আমাদের সংখ্যার সর্বডানে থাকে, তাহলে আমরা বলে দিতে পারি যে এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা নয়। এবং যদি আমাদের শেষে ডান দিকে আমাদের যদি বেজোড় সংখ্যক শূন্য থাকে, অর্থাৎ 1 বা 3 বা 5 এইরকম যদি বেজোড় সংখ্যক শূন্য থাকে, তাহলে আমরা বলবো সেই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা না। আর অন্যান্য সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা হতে পারে। তাহলে দেখি আমরা এখন আমাদের দেখো বর্গমূলের, এই যে আমরা বর্গমূল নির্ণয় করব, এই বর্গমূল নির্ণয়ের আমাদের দুইটা পদ্ধতি আছে। একটা আছে মৌলিক গুণনীয়কের সাহায্যে, আর একটা আছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে। এই দুই পদ্ধতিতে আমাদের বর্গমূল নির্ণয় করা যাবে। আমরা আজকে শুধুমাত্র মৌলিক গুণনীয়কের সাহায্যে যে বর্গমূল নির্ণয় করা যায় সেটা আমরা আজকে শিখবো। অর্থাৎ আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। আর মৌলিক গুণনীয়কের সাহায্যে যদি আমরা বর্গমূল নির্ণয় করতে পারি, তাহলে আমাদের পরবর্তী যে দুটো প্রশ্ন দেখো, গুণ এবং ভাগ, অর্থাৎ এই দুটো প্রশ্নর সাথে আমাদের মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়ের সম্পর্কযুক্ত। তাই আমরা তিনটে প্রশ্নই একই সাথে করব। হ্যাঁ, তাহলে আমরা দেখি মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করা যায়। তাহলে মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা একটা অঙ্ক করি। দেখো আমরা একটা অঙ্ক যদি লিখি, আমাদের বই থেকে আমরা একটা অঙ্ক লিখি 23, 8, 0, 5। দেখো এই সংখ্যাটাকে আমরা এখন আগে মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা বর্গমূল নির্ণয় করব। তাহলে দেখো আমরা যে লসাগু প্রক্রিয়ায় যে ভাগ শিখছিলাম সেটাই আমরা এখানে প্রয়োগ করব। অর্থাৎ লসাগুর সাহায্যে আমাদের গুণনীয়কগুলো আমরা আগে নির্ণয় করে নেব। তাহলে দেখো আমরা ক্লাস 6-এ, অর্থাৎ আমাদের ষষ্ঠ শ্রেণীতে আমরা দেখছিলাম যদি এককের ঘরে
শূন্য অথবা 5 থাকে তাহলে সেই সংখ্যাটা অবশ্যই 5 দ্বারা বিভাজ্য হয়। তাহলে দেখো এখানে আমাদের কত আছে? 5 আছে। তাহলে আমরা এই সংখ্যাটাকে অবশ্যই 5 দ্বারা ভাগ করতে পারি। তাহলে 5 দ্বারা ভাগ করলে দেখো আমাদের কত হয়? 4 5 20, 3 38, 5 7 35, 3 30, 5 7 30, 5 1 5। তাহলে দেখো আমাদের এটা ভাগ হয়ে গেল। এখন আমরা যদি দেখো এই সংখ্যাগুলো যদি যোগ করি তাহলে কত হয়? 7 আর 4 11, 11 আর 6 17, 17 আর 18। আমরা জানি কোন সংখ্যাগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটা অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে যেহেতু দেখো এগুলোর যোগফল আমাদের কত হয়েছে? 18। তাহলে 18 3 দ্বারা ভাগ করা যায়, 3 6 18। তাহলে অবশ্যই এই সংখ্যাটা আমরা 3 দ্বারা ভাগ করতে পারি। তাহলে 3 1 3, 1 3 6 8, 3 5 15, 3 5 15, 2 26, 3 8 24, 2 21, 3 7 21। হ্যাঁ, তাহলে এখন আমাদের আবার যে সংখ্যাটা হয়েছে দেখো 5 আর 1 6, 6 8 আর 6 14, 14 আর 7 21। তাহলে 21 সেই সংখ্যাটা, এই সংখ্যাটাকে দেখো আবার 3 দ্বারা ভাগ করা যায়। যেহেতু এদের যোগফল 3 দ্বারা বিভাজ্য তাহলে অবশ্যই এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমাদের এটা হয় 3 5 15, 3 2 6, 3 3 9। তাহলে দেখো আমাদের 529 এই সংখ্যাটা আর কোনো মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, একমাত্র 23 ছাড়া। তাহলে আমরা এটাকে যদি 23 দিয়ে ভাগ করি তাহলে 23 23 100 529। তাহলে দেখো আমাদের এই সংখ্যাটার আমরা কি করলাম? মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা উৎপাদকগুলো নির্ণয় করলাম। তাহলে দেখো আমাদের এখানে লসাগুটা কি হয়েছে? আমরা লিখে নিই 2 3 8 0 5 সমান আমরা লিখতে পারি 5 গুণ 3 গুণ 3 গুণ 23 গুণ 23। তাহলে দেখো আমাদের মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা যখন বর্গমূল নির্ণয় করব তখন আমাদের লসাগু নির্ণয় করার পরে আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে আমাদের জোড় নির্ণয় করতে হবে। তাহলে আমরা জোড় যদি নির্ণয় করি অর্থাৎ একই জিনিস দুইটা দুইটা করে নিয়ে আমরা একটা জোড় গঠন করব। তাহলে দেখো এখানে 5 এটা আছে, 5 এর কোনো জোড় নেই। আমরা 3 এর একটা জোড় পাইছি আর 23 এর একটা জোড় পাইছি। দেখো আমাদের যে জোড়গুলো গঠিত হবে সেই জোড়গুলো থেকে আমরা কি করব? একটা একটা সংখ্যা যদি আমরা নিই তাহলে সেই সংখ্যাগুলোর যে গুণফলটা হবে সেইটাই হয় মূলত হচ্ছে ওই সংখ্যাটা বর্গমূল, এই সংখ্যাটা বর্গমূল। তাহলে যেহেতু এখানে সবগুলো আমাদের পূর্ণবর্গ সংখ্যা, সবগুলোর জোড় নেই, এখানে আমাদের যে সংখ্যাগুলো জোড়বিহীন থাকবে অর্থাৎ যাদেরকে আমরা জোড় গঠন করতে পারবো না তাদের গুণ করে যে গুণফলটা পাবো সেইটাকে যদি তুমি মূল সংখ্যাকে গুণ করো তাহলে ওই সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি এখানে 5 জোড়বিহীন অর্থাৎ 5 এর কোনো জোড় নেই, জোড়বিহীন। তাহলে আমরা লিখতে পারি অতএব সংখ্যাটিকে পাঁচ দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে।
তাহলে দেখো আমাদের যেগুলো জোড়বিহীন থাকবে সেই জোড়বিহীন সংখ্যাগুলোকে যদি আমরা গুণ করে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যা দ্বারা যদি আমরা প্রদত্ত সংখ্যাটাকে গুণ করি তাহলে সেই সংখ্যাটার যে গুণফলটা হবে সেই গুণফল অবশ্যই একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে দেখো কোন সংখ্যাকে আমরা কি বলছিলাম, কোন সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে, এই ধরনের যত প্রশ্ন আছে সব আমরা এইভাবেই করব। হ্যাঁ, এরপরে আমাদের দেখো আমাদের 3 নম্বরের আমরা যে প্রশ্নটা ছিলাম সেটা হচ্ছে যে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে দেখো এখানে পদ্ধতি একই, আমরা বলছিলাম না যে মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা গুণ এবং ভাগ দুইটাই করব, তাই আমাদের এই একটা অঙ্ক দিয়ে আমরা কি করব, গুণ এবং ভাগ দুইটাই শিখব। হ্যাঁ, তাহলে দেখো আমাদের একই কাজ, সেম কাজ আমাদের ভাগের ক্ষেত্রেও আমরা করব। তাহলে ভাগের ক্ষেত্রেও আমরা এখানে জোড় গঠন করব। দেখো এখানে আমরা সেই একই রকম দেখব যে কোনগুলো জোড়বিহীন আছে, তাহলে সেই সংখ্যাটা দ্বারা আমরা শুধুমাত্র আমাদের পরিবর্তনটা হবে গুণের জায়গায় আমরা শুধু লিখব ভাগ, আর কোনো পরিবর্তন আমাদের নেই। এখানে 5 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে দেখো আমরা শুধুমাত্র এইটুকু আমরা পরিবর্তন করব। তাহলে আমরা শেষে লিখে দিই এখানে তোমাদের একটা গুণ থাক, আমাদের ভাগের ক্ষেত্রে আমরা এখানে লিখি ভাগের ক্ষেত্রে আমরা যদি লিখি সেটা হচ্ছে যে এখানে একই রকম, দেখো একই রকম লিখবো আমরা। এখানে 5 জোড়বিহীন অতএব সংখ্যাটিকে সংখ্যাটিকে 5 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখেছো? তাহলে দেখো আমরা একটা মাত্র অঙ্ক দিয়ে আমরা গুণ এবং ভাগ দুইটা জিনিসই শিখলাম। তাহলে আমাদের মূল কাজ হচ্ছে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে আমাদের বর্গমূল নির্ণয় করতে যদি আমরা পারি, অর্থাৎ আমরা যত সহজে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে পারবো। এই বর্গমূল নির্ণয় করার পরে আমরা যেকে আমাদের কি থাকবে, জোড়বিহীন থাকবে। দেখো যে সংখ্যাটা আমাদের জোড়বিহীন থাকবে এই সংখ্যাটাকেই এখানে যদি আরো যদি সংখ্যা থাকতো, ধরো দেখা যাচ্ছে এখানে ধরো 5 গুণ আরেকটা আছে 2, তাহলে 5 দুগুণে আমরা 10, অর্থাৎ এখানে 2 দিয়ে গুণ করে এই যে সংখ্যাটা আমরা পাতাম সেই সংখ্যাটাকে দ্বারাই গুণ ভাগ করলে ওই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। আর যদি এর বর্গমূল নির্ণয় করতে চাও তাহলে এইভাবে সেইটার কি হবে না, কোনো জোড়বিহীন কোনো সংখ্যা থাকবে না। তাহলে আমরা সেটাকে আমরা কি করতে পারবো, সহজে বর্গমূল নির্ণয় করতে পারবো। তাহলে দেখো কত সহজেই আমরা একটা সংখ্যার মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করলাম, সেই বর্গমূল থেকে গুণ এবং ভাগ শিখলাম। তাহলে দেখো বন্ধুরা আমাদের একটা অঙ্ক দিয়েই আমরা গুণ ভাগ দুইটা জিনিসে শিখলাম। তাহলে আমাদের এই অধ্যায়তে মাত্র দুইটা জিনিস আমাদের যদি শিখি তাহলে আমাদের অধ্যায়টা শেষ হয়ে যায়। অর্থাৎ একটা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়, আর একটা ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয়। তাহলে আমরা আজকে প্রথমে মৌলিক গুণনীয়কের সাহায্যে যে বর্গমূল নির্ণয় করা যায় সেটা শিখলাম। এখন তোমরা তোমাদের বইয়ের যে অঙ্কগুলো আছে, উদাহরণের যে অঙ্কগুলো আছে, কাজের যে অঙ্কগুলো আছে সেগুলো যদি তোমরা নিয়মিত প্র্যাকটিস করো তাহলে তোমাদের এই গুণ এবং ভাগ নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। দেখো অঙ্ক মূলত হচ্ছে যে প্র্যাকটিস, তুমি যত বেশি অনুশীলন করবা অঙ্ক তোমার জন্য তত সহজ। তুমি সূত্র মনে রাখবা, নিয়ম মনে রাখবা, আর অঙ্ক নিয়মিত প্র্যাকটিস করবা, তাহলে অঙ্ক তোমার জন্য সহজ হয়ে যাবে। তাহলে আজকের ক্লাস আমরা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।